তো এখন আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা 2024 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা যদি তোমরা না করো তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক যে দর্শন পরীক্ষাটা দেবে সেটা থেকে মনে করো 70% তাহলে তোমাদের নাম্বারটা কম থাকবে। মানে যদি ক্লাসটা না করো তাহলে 70% নাম্বার তুমি পাবে না। আর যদি 70% 100% নাম্বার পেতে হয় তাহলে এখন যে ক্লাসটা আমি করাচ্ছি সেটা তোমাদের মন দিয়ে করো, কারণ তোমাদের এই ক্লাসটা 2024 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসটাই তোমাদের গোটা ফিলোসফি ক্লাসের সাথে 70%-এর সাথে যুক্ত আছে। কারণ এই ক্লাসটা যদি না করো, কারণ আমি জানি আমার চ্যানেলে আমি পরীক্ষা নিয়েছি, তো অনেক স্টুডেন্ট আছে, বেশিরভাগ ছাত্রছাত্রী আজকে বচন অধ্যায়টা কোনো মতেই ঠিকঠাক করতে পারছে না। সেটা বচন অধ্যায় থেকে যেমন পরীক্ষার নাম্বার আসবে 8 নাম্বার, এই বচন অধ্যায় যে প্রত্যেকটা অধ্যায়ের সাথে রিলেটেড আছে সেটা তোমরা আশা করি হাড়ে হাড়ে টের পাচ্ছ। নিরপেক্ষ ন্যায়, অমাধ্যম অনুমান, বচনের বিরোধিতা, বুলীয় ভাষ্য, ভেনচিত্র, এরকম প্রত্যেকটা বেশিরভাগ অধ্যায়ের সাথেই তোমাদের যুক্ত আছে। আর ব্রড প্রশ্ন, সে তো 40 নাম্বারের ব্রড প্রশ্ন, বুঝতেই পারছো। একমাত্র আরও অনুমান আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি বাদ ছাড়া, মানে 2টা 8-এর বাদ ছাড়া বাকি প্রত্যেকটার সাথেই এই বচন অধ্যায়টা রিলেটেড। তা আমি সেই বচন অধ্যায়টা আজকে আমি তোমাদের একদম এমনভাবে বোঝাচ্ছি, আজকে এই বচন অধ্যায় থেকেই এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্লিজ মন দিয়ে ভিডিওটা দেখো, একটা বিষয়ও কেউ বাদ দেবে না, ভিডিওটা স্কিপ করবে না। আর সঙ্গে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের যেখানে যেখানে অসুবিধা হচ্ছে আজকের পর থেকে আর জীবনে অসুবিধা হবে না। আজকে বচনের পুরো বিষয়টা আমি সংক্ষেপে একদম সহজভাবে জলের মতো সোজা করে দিচ্ছি। আজকে আর জীবনে সমস্যা হবে না। দেখো, বচন অধ্যায় থেকে প্রথমত আমাদেরকে কি জানতে হবে, মনে রাখো বচন অধ্যায়টা কি। বচন অধ্যায়টা বচন ঠিকই, কিন্তু এই বচন অধ্যায়টা কিন্তু তোমাদের গোটা ফিলোসফি বললাম তো 70%-এর সাথে যুক্ত। সবাই প্লিজ মন দিয়ে ক্লাসটা করো। আমি তোমাদের এই ক্লাস তোমরা কোথাও পাবে না, কোনো টিউশনে পাবে না, একমাত্র আমার টিউশনেই পাবে। তো দেখো, বচন প্রথমত আমাদেরকে জানতে হবে বচন কয়টা সেটা আমরা জানবো। তারপর জানবো কি, দেখো বচন আমরা কয়টা জানি, 4টা। বচন আমরা সাধারণত কয়টা জানি, বচন আমরা জানি এ বচন, ই বচন, এগুলো জানি, আই বচন, ও বচন, এটা আমরা জানি বচন। আমি আজকে ছক ছক করে বোঝাচ্ছি, ভালো করে দেখো, মন দিয়ে বোঝো। এগুলোকে সবগুলোকে বলা হয় নিরপেক্ষ বচন। এগুলোকে সবগুলোকে কি বলা হয়, নিরপেক্ষ বচন। এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো সিরিয়ালি মনে রাখবে, এ বচনের পর আসে ই বচন, ই বচনের পর আই বচন, আই বচনের পর ও বচন। তাহলে বচন আমরা কয়টা জানলাম, 4টা। এবার আমরা কি জানবো, এবার আমরা জানবো যে গুণ অনুযায়ী বচন কয় প্রকার। গুণ অনুযায়ী বচন কয় প্রকার, এই যে গুণ অনুযায়ী বচন হচ্ছে 2 প্রকার। দেখো, এগুলো তোমাকে জানতেই হবে। এটা তোমার বচন অধ্যায়ে না আসুক, কিন্তু এর পরের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে তোমাদেরকে কাজে লাগবে। তাই মানে অধ্যায়ের কোনো বিষয়টা তুমি বাদ দিতে পারবে না। পরীক্ষায় আসুক আর না আসুক সেটা তোমাকে এই অধ্যায়ে আসবে না, বচন অধ্যায়ে আসবে না, কিন্তু অন্য অধ্যায়ে তোমাকে এটা কাজে লাগবে। তাই তুমি কোনো মতেই বাদ দিতে পারবে না। যেমন তুমি সরিয় সরা যদি ভাবো যে সরিয় সরা শিখবো না, শুধু ক খটা শিখবো, তাহলে হবে? তোমাকে পড়তে দেওয়া পারবে কি? পারবে না। ঠিক তেমনি তোমাকে বচনের যে বিষয়গুলো সেটা তোমাকে জানতেই হবে। আর তোমরা কি করো, বেশিরভাগ টিউশনে কি করে, শুধু বচন অধ্যায় থেকে যেহেতু ব্যাপ্যতা আসে তাই ব্যাপ্যতাটাই শেখায়, আর কি করে, গুণ পরিমাণটা শেখায় না। এর ফলে কি হবে, অন্যান্য চ্যাপ্টারগুলোতে, অন্যান্য অধ্যায়গুলোতে যে লজিকটা হয় সেখানে আর বুঝতে পারো না, বাকি প্রশ্নে তোমরা উত্তর দিতে পারো না। তো এই জন্য বললাম মন দিয়ে ক্লাসটা করো। আজকের পর থেকে আর জীবনে এই বিষয়গুলো তোমাদেরকে কোনো টিচার বলবে না, একমাত্র আমার চ্যানেল ছাড়া কোথাও পাবে না। এই জন্য আমার টিউশনে যারা পড়ে তারা 80-তে 80 পায়। ঠিক আছে, তোমরা ক্লাস করো, নিজেরাই বুঝতে পারবে। আর বাকি ক্লাসগুলো করলেই তো তোমরা বুঝতে পারবে। তাহলে গুণ অনুযায়ী বচন কয় প্রকার? গুণ অনুযায়ী বচন হচ্ছে 4 প্রকার। কি কি? গুণ অনুযায়ী বচন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে সদর্থক বচন। সদর্থক আমি সব আজকে একদম ডিটেলসে বোঝাচ্ছি। সদর্থক বচন। আর বা এটার নাম, আরেকটা নাম হ্যাঁ বাচক বচন। হ্যাঁ, বাচক, হ্যাঁ বাচক বচন।
এই সদর্থক বচন বা হ্যাবাচক, সদর্থক বচনের অপর নাম কি? এখান থেকেও শর্ট প্রশ্ন হয়ে যাবে। আমার ক্লাসগুলো দেখো, এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে। সদর্থক বচন বা হ্যাবাচক, তাহলে একটা হলো। আরেকটা কি? আরেকটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে নয়অর্থক, 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 নয়অর্থক বচন, নয়অর্থক বচন বা নাবাচক বচন, নাবাচক বচন, নাবাচক বচন। তাহলে কি বললাম? গুণ অনুযায়ী বচন কয় প্রকার জানলাম? গুণ অনুযায়ী বচন কয় প্রকার জানলাম? গুণ অনুযায়ী বচন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সদর্থক বা হ্যাবাচক বচন, নয়অর্থক বা নাবাচক বচন। ক্লিয়ার? তাহলে গুণ অনুযায়ী, গুণ মানে আমরা কি বুঝবো? গুণ মানে বুঝবো সদর্থক বচন বা হ্যাবাচক বচন, নয়ার্থক বচন বা নাবাচক বচন। সদর্থক বচন মানেই হ্যাবাচক বচন। তাহলে আমরা সদর্থক বচনও বলতে পারি, হ্যাবাচক বচনও বলি। হ্যাবাচক বচন বলি সদর্থক বচন, সদর্থক মানেই হ্যাবাচক বচন। নয়ার্থক মানে নাবাচক বচন, নাবাচক বচন মানে নয়ার্থক বচন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে গুণ অনুযায়ী বচন 2 প্রকার। এবার হচ্ছে প্রশ্ন, কি প্রশ্ন? এই সদর্থক বচন আবার কোনগুলো, হ্যাবাচক বচন কোনগুলো? হ্যাবাচক বচন হচ্ছে এ আর আই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাবাচক বচন মানেই হচ্ছে এই যে এ বচন আর আই বচন, মানে এগুলো হয় কথাটা এখানে থাকে, এটা হ্যাবাচক বচন। কি কি? এ আর আই, মানে সদর্থক বচনও হ্যাবাচক, সদর্থক বা হ্যাবাচক যাই বলো, আলটিমেটলি হ্যাবাচক বচন বা সদর্থক বচন এ আর আই। আর নাবাচক বচন কোনগুলো? নাবাচক বচন হচ্ছে ই আর হচ্ছে, এটা তোমরা মনে রাখবে, ই আর ও, এটা হচ্ছে নাবাচক, তার মানে হচ্ছে এখানে নয় শব্দটা থাকে। তাহলে ক্লিয়ার হয়ে গেল? তাহলে গুণ অনুযায়ী বচন কয় প্রকার? গুণ অনুযায়ী বচন হলো 2 প্রকার, একটা সদর্থক বচন, একটা নয়ার্থক বচন। সদর্থক বচনের অপর নাম কি? হ্যাবাচক। নয়ার্থক বচনের অপর নাম কি? নাবাচক। সদর্থক বচন কোনগুলিকে বলা হয়? যদি প্রশ্ন হয় শর্ট প্রশ্নে, সদর্থক বচন হচ্ছে এ বচন আর আই বচন। এবার যদি প্রশ্ন হয় নয়ার্থক বচন কোনগুলিকে বলা, কোনগুলি, অপশন যদি থাকে ভ্যারাইটি, তাহলে মনে রাখবে ই আর ও বচনটাকে বলা হয় নয়ার্থক বচন। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেলো? এগুলো যেমন ক্লাস করছো, এখান থেকে আবার শর্ট প্রশ্ন তোমাদের ক্লিয়ার হচ্ছে। যেমন প্রত্যেকটা অধ্যায়ে কাজে লাগবে, ঠিক তেমনি শর্ট প্রশ্ন এখান থেকে তোমাদের যতই ঘুরিয়ে আসুক 100% তোমরা পারবে। তো আজকের এই ক্লাসটা তোমাদের দরকার ছিল, আজকের এই ক্লাসটা আমি করাচ্ছি, এই জন্য করাচ্ছি কারণ আমার টার্গেট তোমরা 80তে 80 পাবে। যদি আমি যেভাবে করাচ্ছি সেভাবে যদি পড়ো 100% পাবে। তাহলে গুণ অনুযায়ী বচনটা, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? গুণ অনুযায়ী ক্লিয়ার হলো। এবার চলো পরিমাণটা দেখি। তাহলে বচনে আমরা কি জানলাম? বচনে জানলাম এক তো মূলত 4টা বচন জানলাম, তারপর জানলাম গুণ। তো গুণ অনুযায়ী এবার ডিভাইডেড গুলো দেখো। গুণ অনুযায়ী বচন 2 প্রকার, এটা এটা সদর্থক বচন বা হ্যাবাচক বচন, নয়ার্থক বচন বা নাবাচক। সদর্থক মানে এ আর আই, নয়ার্থক মানে ইয়ারও। ব্যাস, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো হচ্ছে পরিমাণটা জানবো। এবার হচ্ছে পরিমাণটা জানবো। এবার হচ্ছে পরিমাণ। আজকে সব ছক দিয়ে আমি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছি, যেটা তোমাদের গোটা ফিলোসফির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যার ফলে কি হচ্ছে তোমরা বেশিরভাগ অধ্যায়গুলো তোমরা পারছো না। আজকের পর থেকে আশা করি তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যদি না ক্লিয়ার করতে পারি তাহলে আর তোমাদের ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? তাহলে পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার? এবার পরিমাণ অনুযায়ী বচন হচ্ছে, এটাও হচ্ছে 2 প্রকার। এটা কি? এটাও 2 প্রকার। কি কি? এটাও হচ্ছে 1 নাম্বার হচ্ছে সামান্য বচন। আমার পেজ যাক, অসুবিধা নেই, কিন্তু তোমরা বুঝতে পারছো তো, সেটাই হলো, তার জন্য আমি বড় বড় করে লিখে দিচ্ছি, ঠিক আছে? পরিমাণ অনুযায়ী বচন হচ্ছে 2 প্রকার, এটাও হচ্ছে 2 প্রকার। সামান্য, সামান্য বা সার্বিক বচন, সার্বিক, সার্বিক বচন, সামান্য বা সার্বিক বচন, সামান্য বা সার্বিক বচন। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে বিশেষ বচন, বিশেষ, বিশেষ বচন, বিশেষ বচন, বিশেষ বচন। তাহলে পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার? পরিমাণ অনুযায়ী বচন হলো 2 প্রকার, সামান্য বচন বা সার্বিক বচন, আর একটা হচ্ছে বিশেষ বচন। তো সামান্য বচনের অপর নাম কি? এবার যদি শর্ট প্রশ্নে আসে সামান্য বচনের অপর নাম কি, তাহলে বুঝবে সামান্য বচনের অপর নাম হচ্ছে সার্বিক বচন, আর বিশেষ বচন মানে একটাই, বিশেষ মানে বিশেষ বচন। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল? এবার প্রশ্ন হচ্ছে তাহলে সামান্য বচন কোনগুলি? সামান্য বচন হচ্ছে এ আর হচ্ছে ই, এই দুটোকে বলা হয় সামান্য বচন। প্রথমের দুটোকে বলা হয় সামান্য বচন। আর বিশেষ বচন কোনটা? বিশেষ বচন হচ্ছে আই আর ও, এই দুটোকে বলা হয় বিশেষ বচন। তাহলে বিশেষ বচন আমরা কোনগুলোকে জানবো? বিশেষ বচন মানেই জানবো আই আর ও, এই যে পরের যে দুটো বচন আছে আই আর ও, এই দুটো বচন মানে বিশেষ বচন। আর এই যে সামান্য বচন মানে হচ্ছে এ আর ই, এই দুটোকে সামান্য বচন বলে। তাহলে বিশেষ বচন হলো আই আর ও, আর সামান্য বচন মানে হচ্ছে এ আর ই। এবার সামান্য বা আমি সার্বিক বচনও বলতে পারি, যাই বলি না কেন সামান্য বচনই বলি, আর সার্বিক বচনে যাই বলি না কেন সামান্য বচন মানেই এই বচন, আর সার্বিক বচন মানেই এই। তাহলে সামান্য বচন অপর নাম হচ্ছে সার্বিক বচন। তাই আমি দুটোই তুলে ধরেছি, আর অসুবিধা হওয়ার কথা নয়। ক্লিয়ার হয়ে গেল?
তাহলে সামান্য বচন না সার্বিক বচন একই, আর বিশেষ বচনটা একটাই। তাহলে বিশেষ বচন মানে আই আর ও বচন, সামান্য বচন মানে হচ্ছে এ আর ই। ক্লিয়ার হয়ে গেল? গুণ আর পরিমাণটা ক্লিয়ার হয়ে গেল। গুণটাকে গুণের মতো জানো, পরিমাণটাকে পরিমাণ মতো, দুটাকে গুলিয়ে ফেলবে না। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, এবার তাহলে গুণ জানলাম, পরিমাণ জানলাম। এবার নেক্সট আমি তোমাদের যে বিষয়টা তুলছি সেটা হচ্ছে গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার। এবার হচ্ছে গুণটা আলাদা জানলাম, পরিমাণটা আলাদা জানলাম। এবার হচ্ছে গুণ ও পরিমাণ মিলিয়ে, গুণ ও পরিমাণ, গুণ ও পরিমাণ এবার মিলিয়ে, এবার হচ্ছে মিলিয়ে গুণটাকে আমি আলাদাভাবে জানলাম, পরিমাণটাকে আমি আলাদাভাবে জানলাম। এবার গুণ ও পরিমাণ যৌথ, মনে করো গুণ ও পরিমাণ এবার মিলিয়ে তাহলে বচন কয় প্রকার? গুণ ও পরিমাণ মিলিয়ে বচন হচ্ছে 4 প্রকার দাঁড়ালো। তাহলে ঘুরে ফিরে দেখবে প্রথমে যে বলছিলাম এ বচন, ই বচন, আই বচন, ও বচন, 4 প্রকার বচন, নিরপেক্ষ বচন, ওগুলো এবার আসবে। ভালো করে দেখো, তাহলে গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার দাঁড়ালো? গুণ ও পরিমাণ মিলিয়ে বচন দাঁড়ালো হচ্ছে 4 প্রকার। ভালো করে দেখো, 1 নাম্বার হবে সামান্য, সামান্য, সামান্য সদর্থক বচন। এখানে পরপর লেখা যাবে না, তাই আমি পরপর এখানেই লিখে দিচ্ছি 4টা। 2 নাম্বারটা হবে সামান্য, সামান্য নয়ার্থক বচন। 3 নাম্বারটা হবে বিশেষ সদর্থক বচন। আমি এবার সব বুঝিয়ে দিচ্ছি কেন বিশেষ সদর্থক বচন। 4 নাম্বারটা হবে বিশেষ আজকে জলের মতো ক্লিয়ার করে দেব, বিশেষ নয়ার্থক বচন। তাহলে কি দাঁড়ালো? গুণ ও পরিমাণ মিলিয়ে বচন এবার কয় প্রকার? গুণ ও পরিমাণ মিলিয়ে বচন হলো 4 প্রকার। সামান্য সদর্থক বচন, সামান্য নয়ার্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নয়ার্থক বচন। এই যে সামান্য সদর্থক বচন এটা হচ্ছে এ বচন, এই যে সামান্য নয়ার্থক বচন এটা হচ্ছে ই বচন, এই যে বিশেষ সদর্থক বচন এটা হচ্ছে আই বচন, আর এই যে বিশেষ নয়ার্থক বচন এটা হচ্ছে ও বচন। এবার কেন হলো ভালো করে দেখো, কারণ এটা কি আছে? গুণ ও পরিমাণ মিলিয়ে। এবার দেখো নামগুলো গুণ ও পরিমাণ মিলিয়ে, যেহেতু এবার মিলিয়ে হলে কি হলো, তাহলে গুণেরও নামটা থাকতে হবে, পরিমাণেরও নামটা থাকতে হবে। তো ভালো করে দেখো, গুণ অনুযায়ী গুণ ও পরিমাণ মিলিয়ে বচনের একটা নাম হচ্ছে সামান্য সদর্থক বচন, যেটা এ বচন। এটা এ বচনের অপর নাম, তাহলে কি দাঁড়ালো? সামান্য সদর্থক বচন। এদিকে সামান্য বচন কেন? কারণ এদিকে পরিমাণ অনুযায়ী, এদিকে এটা পরিমাণ অনুযায়ী, এটা এ বচনটা হচ্ছে পরিমাণ অনুযায়ী সামান্য বচন। পরিমাণীয় বচন 2 প্রকার, সামান্য বচন বা সার্বিক বচন। সামান্য বা সার্বিক বচন একটা বিশেষ বচন, এই বচনটা এদিকে সামান্য বচন। আর এদিকে আবার গুণটাতে এদিকে আবার গুণ নিয়ে বচন 2 প্রকার, একটা হেবাচক আর একটা নাবাচক। হেবাচক বচনের মধ্যে এ বচন। তাহলে কি এদিকে হেবাচক বা সদর্থক, তাহলে সদর্থক নামটা রাখতে হবে, এদিকে সামান্য বচন, তো 2টা মিলিয়ে নামটা কি হলো? সামান্য সদর্থক বচন। ক্লিয়ার হয়ে গেল? সেম কেস এটাও, একদিকে এদিকে গুণটা হচ্ছে এটা নয়ার্থক বচন, একদিকে নয়ার্থক, একদিকে আবার এদিকে সামান্য, তাহলে 2টা মিলিয়ে তো নাম রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো? কারণ যেহেতু গুণ ও পরিমাণ মিলিয়ে নাম, তাহলে 2টার মিলিত নাম কি দাঁড়ালো? এদিকে হচ্ছে সামান্য নয়ার্থক, কারণ এদিকে পরিমাণ অনুযায়ী ই বচনটা আবার সামান্য বচন, তাহলে এক তো সামান্য বচন, দ্বিতীয়ত নয়ার্থক বচন, তাহলে কি হলো? সামান্য নয়ার্থক বচন। ক্লিয়ার হয়ে গেল? 3 নাম্বারটা এদিকে দেখো বিশেষ সদর্থক বচন। এদিকে আই বচনটা কি? পরিমাণ অনুযায়ী বচন 2 প্রকার, একটা সামান্য বচন আর একটা বিশেষ বচন। কারণ বিশেষ বচনের মধ্যে হচ্ছে আই বচন আর ও বচন পড়ে। এর এক তো হচ্ছে বিশেষ বচন, দ্বিতীয়ত আই বচনটা আবার হেবাচক বা সদর্থক বচন। কারণ প্রথমত আমি কি বললাম? গুণ অনুযায়ী বচন 2 প্রকার, একটা হচ্ছে সদর্থক বচন, একটা নয়ার্থক বচন। সদর্থক বচন কোনগুলি? এ আর আই। তাহলে এদিকে এটা তো হয়ে গেল, এবার আই, তাহলে আইটা এদিকে সদর্থক বচন হবে। এই জন্য একদিকে পরিমাণ নামটাও রাখতে হবে, একদিকে সদর্থক, 2টা নাম মিলিত নাম হয়ে গেল বিশেষ সদর্থক বচন। একদিকে হচ্ছে ও বচনটা বিশেষ বচন, এদিকে আবার এদিকে নাবাচক বচন, তাহলে 2টা মিলে নামটা কি দাঁড়ালো? বিশেষ নয়ার্থক বচন। নাবাচকের অপর নাম নয়ার্থক বচন, তাহলে কি দাঁড়ালো? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এবার পরীক্ষা যদি শর্ট প্রশ্ন আসে সামান্য সদর্থক বচনের নাম কি? তাহলে এ বচন। সামান্য নয়ার্থক বচনের নাম কি? ই বচন। বিশেষ সদর্থক বচনের নাম কি? আই বচন। বিশেষ নয়ার্থক বচনের নাম কি? ও বচন। ক্লিয়ার হয়ে গেল? বোঝা গেল? এইগুলোকে হচ্ছে বচনের চতুর্বর্গ পরিকল্পনা, যেগুলো আমি নোট আকারেও করে দিয়েছি। তাহলে বোঝা গেল তো? এই যে এ বচনেরও আরেকটা নাম আছে, সেটার নাম কি? সামান্য সদর্থক বচন।
তাহলে সামান্য সদর্থক বচন কেন হলো? যেহেতু গুণ ও পরিমাণ দুইটা মিলিত নাম, এই জন্য। কারণ একদিকে এক তো হেবাচক বা সদর্থক বচন, আর অপরদিকে আবার সামান্য বচন, এই জন্য সামান্য সদর্থক। একদিকে এটা নয়ার্থক, একদিকে আবার এদিকে সামান্য বচন, তাহলে দুইটা মিলিত নাম কি হলো? কারণ যেহেতু গুণ আর পরিমাণ মিলে নাম দিতে হবে, তাহলে সামান্য নয়ার্থক হয়ে গেল। একদিকে এদিকে হেবাচক বা সদর্থক, আর একদিকে বিশেষ বচন, তো দুটা মিলিত নাম কি হলো? বিশেষ সদর্থক বচন। একদিকে নয়ার্থক আর একদিকে বিশেষ বচন, দুটা মিলিত নাম কি হলো? বিশেষ নয়ার্থক। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আশা করি এরপর আর কোনোদিন ভুল হবে না। তাহলে গুণ ও পরিমাণ মিলিয়েও বচন কয় প্রকার দাঁড়ালো? সামান্য সদর্থক, সামান্য নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। ক্লিয়ার? তাহলে গুণও জানলাম, পরিমাণও জানলাম, এবার গুণ ও পরিমাণ মিলিয়েও জেনে নিলাম। ব্যাস, এখান থেকে হয়ে গেল। তাহলে এই অধ্যায়ে আমরা প্রথমত কি জানলাম? গুণ জানলাম, পরিমাণ জানলাম, গুণ ও পরিমাণ জানলাম। তার মানে এই অধ্যায়ের 50% আমাদের জানা হয়ে গেল। এই অধ্যায়টা আমার 50% জানা হয়ে গেল। স্ট্রাকচারটা 50% জানা হয়ে গেল। এবার হচ্ছে কি জানবো? এবার হচ্ছে আমরা জানবো হচ্ছে পদের ব্যাপ্যতা। এবার জানবো হচ্ছে এই অধ্যায় থেকে। আমি আজকে তোমাদের এই অধ্যায়টা একদম ডিটেলসে বলে দিচ্ছি, ডিটেলসে। তারপর আমি বচনের নিয়মগুলো বলে দিচ্ছি, সব কিছু একবারই এই ভিডিওতে বললাম। তো এই ভিডিওটা হচ্ছে সোনার খনি। এই ভিডিওটা যদি তোমরা মিস করো, তাহলে যেখানে সমস্যা হচ্ছে তোমাদের, ওইখানে বারবার যদি না দেখো তাহলে সমস্যা হতে থাকবে, আর যদি দেখো তাহলে জীবনে সমস্যা হবে না, গ্যারেন্টি দিয়ে বললাম। কারণ তোমাদের এই অধ্যায়ের উপরই 70% মার্কস তোমাদের নির্ভর করছে। তাই 70% মার্কস যদি তোমাদের একদম কনফার্ম করতে হয়, তাহলে এই অধ্যায়টা ভালো করেই বুঝতে হবে। কারণ অন্যান্য অধ্যায় বারবার করে গিয়ে বচন অধ্যায়টা, কারণ অন্যান্য অধ্যায়ের শুরুতেই বচন, তারপর বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এইটাই যদি ভুল হয়ে যায়, তাহলে বাকিগুলো ভুল, ব্যাস নাম্বার গেল। তোমরা ভাববে পরীক্ষা তো ভালো দিয়েছি, নাম্বার তো গেল। তো ভালো করে তাহলে কি জানলাম? গুণ পরিমাণ জেনে নিলাম। এবার আমরা কি জানবো? পদের ব্যাপ্যতা। এখান থেকে আবার যেমন 8 নাম্বার পরীক্ষায় আসবে, সেটা তো আমি অবশ্যই মেন ক্লাসে বলে দিয়েছি, এক্সট্রা ক্লাসে বলে দিয়েছি। আজকের এক্সট্রা ক্লাসটা সবার থেকে আলাদা, তবুও তো আমি আজকেও এখানেও বলে দিব যে এখান থেকে 8 মার্কের কোনটা প্রশ্ন আসবে। শুধু এইখান থেকে 8 মার্কের প্রশ্নটা জানলে তো হবে না, এই অধ্যায়টার উপর ডিপেন্ড করছে বাকি অধ্যায়গুলো। সেই অধ্যায়গুলো কিন্তু তোমাদের এখান থেকে যদি ভালো করে না শিখি, তাহলে বাকি অধ্যায়গুলোর নাম্বার আমি 0 পেয়ে যাব। তাই এই অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ। ফিলোসফিতে বচন অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ। 70% মার্কস এই অধ্যায়ের উপর ডিপেন্ড করছে। 70% মার্কস এই অধ্যায়ের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা। এবার হচ্ছে পদের ব্যাপ্যতা। ঠিক আছে? দেখো তাহলে পদের ব্যাপ্যতা। তাহলে আমরা হচ্ছে পদের ব্যাপ্যতা, বচন কয়টা আমরা জানি, বচন তো আমরা জেনে নিলাম। বচন কয়টা হলো? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। এই 4টা বচনের পদের ব্যাপ্যতা আমাদেরকে জানতে হবে। মানে পদ কয়টা? পদ তো দুটোই, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। এগুলো তো আমাদেরকে জানতেই হবে। তাহলে এখন আমি প্রত্যেকটা বচনে আমি কিন্তু বলে দিচ্ছি, এটা আমি বলে দিচ্ছি এ বচন। এটাও তোমরা সহজভাবে মুখস্থ রাখতে লাগবে। শুধু এই অধ্যায় থেকে, এই বিষয়টা থেকে, যেমন তোমাদের 8 মার্কের পরীক্ষা আসতেছে এবার 2024 সালে উচ্চমাধ্যমিক, এখান থেকে 8 মার্ক, এই ছকটা থেকে 8 নাম্বার আসবে। কারণ বচন করতে দিবে, কিভাবে করতে দিবে সেটা তো আমি এক্সট্রা ক্লাসে করিয়েছি, আবার আমি করিয়ে দিব, কোনো অসুবিধা নেই। তোমরা কন্টিনিউ ক্লাস করতে থাকো। বাকি অধ্যায়গুলো তো রিলেটেড আছে। এই ছকটা ভীষণ গুরুত্বপূর্ণ, বেশিরভাগ অধ্যায় এটা লাগবে। তাই এই ছকটা তোমরা ভালো করে বুঝুন। এ বচন, ই বচন, আই বচন, ও বচন। ঠিক আছে? তো পদের ব্যাপ্যতা জানার জন্য তোমরা ভালো করে কি করবে? 2টা বচনকে মনে রাখবে। এ বচন আর ই বচনকে যদি মুখস্থ রেখে দাও, এই নিয়মটা যদি মুখস্থ রেখে দাও, তাহলে বাকি যে 2টো লাইন আছে সেই লাইনটার মুখস্থ রাখতে হবে না, এমনি হয়ে যাবে। কেমন করে হবে তোমরা দেখতে থাকো। দেখো, মনে রাখবে এ বচনের পদ কয়টা? পদ তো দুটাই, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। তো সেই দুটাই জিনিস খালি মনে রাখবে। এ বচনের উদ্দেশ্য পদ, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। এই যে এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য, আর বিধেয় পদ কি? অব্যাপ্য। এই জিনিসটা মনে রাখবে। তাহলে এ বচনের কি মুখস্থ রাখতে হবে? এ বচনের মুখস্থ রাখতে হবে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ কি মুখস্থ রাখতে? অব্যাপ্য। তাহলে এই জিনিসটা মনে রাখবো। এ বচনের উদ্দেশ্য পদ কি মনে রাখবো? ব্যাপ্য, বিধেয় পদ, অব্যাপ্য। এই উদ্দেশ্য আর বিধেয় 4টা বচনই আসবে, তাই উদ্দেশ্য বিধেয়টা তো মনে রাখতেই হবে। সঙ্গে খালি কি মনে রাখতে হবে? ভীষণ ইম্পর্টেন্ট, যে এ বচনের উদ্দেশ্য পদটা ব্যাপ্য মনে রাখতে হবে, আর বিধেয় পদটা অব্যাপ্য রাখতে হবে। কারণ প্রত্যেকটাতে তো উদ্দেশ্য আর বিধেয় আছে, শুধু মনে রাখতে হবে ব্যাপ্য আর অব্যাপ্য। মানে উদ্দেশ্য পদটা ব্যাপ্য আর বিধেয় পদটা অব্যাপ্য। ব্যাস, এটা রাখলে হয়ে গেল। আর একটা শুধু মুখস্থ রাখো, তাহলে বাকি দুটাও মুখস্থ হয়ে যাবে। কি করে মুখস্থ হয়ে যাবে আমি তোমাদের বলছি। এবার হচ্ছে ই বচন। ই বচনের
দুটি পদই ব্যাপ্য, তার মানে উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ, এটা হচ্ছে দুটি পদই ব্যাপ্য। উদ্দেশ্য পদ ব্যাপ্য বিধপদ ব্যাপ্য। ব্যাস, এই দুটা লাইন মুখস্থ রাখলে তোমাদের কমপ্লিট। এই দুটা মুখস্থ রাখ, যেমন পরীক্ষায় 8 নাম্বার পাচ্ছ, এই ছক থেকে 8 নাম্বার আসবে এবার পরীক্ষায়, ঠিক তেমনি বাকি অধ্যায়গুলো তো তোমাদের এই নিয়মগুলো কাজে লাগবে। কি করে? ভালো করে দেবো। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ অব্যাপ্য, আর ই বচনের দুটি পদই ব্যাপ্য। দুটি পদ মানে উদ্দেশ্য আর বিধপদ, দুটি পদই ব্যাপ্য। ভালো করে দেখো, ই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ ব্যাপ্য, এই দুটা মুখস্থ রাখলে হয়ে যাবে। কি করে? এই যে ই বচনটা আছে না, ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, মনে রাখবে, আর এ বচনের বিপরীত হচ্ছে ও বচন। ব্যাস, তাহলেই হয়ে গেল, তাহলে শুধু মুখস্থ রাখবো এটা, এই দুটা, ব্যাস তাহলেই হয়ে গেল। এবার কি, যখনই তোমরা পরীক্ষায় দেখবে আই বচন, তখনই মনে রাখবে ই বচন, ই বচনের বিপরীত আই বচন। তাহলে কি মনে রাখার চেষ্টা করবে, ই বচনের উদ্দেশ্যপদ বিধপদ দুটা পদই ব্যাপ্য, তাহলে এর বিপরীত যদি আই বচন হয়, তাহলে দুটা বিপরীত যদি হয়, তাহলে এই দুটা পদই ব্যাপ্য, তাহলে এর দুটার বিপরীত কি হবে, অব্যাপ্য, তাহলে এটা দুটা পদই অব্যাপ্য, তাহলে আই বচনের হবে, এটাও হবে অব্যাপ্য, এটাও হবে অব্যাপ্য, মানে উদ্দেশ্যপদ অব্যাপ্য বিধপদ অব্যাপ্য। তার মানে আই বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য বিধপদ অব্যাপ্য। তাহলে আমি বললাম যে ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, তাহলে ই বচন মুখস্থ রাখলে হয়ে গেল। আই বচন যখনই দেখবো দুটা পদই বলে দিব অব্যাপ্য, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। আর এই যে ও বচনটা হলো, ও বচনটা হচ্ছে এ বচনের বিপরীত, তাহলে এ বচনও মুখস্থ রাখলে হয়ে গেল। এ বচনের বিপরীত হচ্ছে ও বচন, তাহলে ও বচন মানে কি, ও বচন হচ্ছে তোমাদের, তার মানে এ বচনের বিপরীত যদি ও বচন হয়, তাহলে ও বচনের উদ্দেশ্যপদ কি হবে, এখানে হবে উদ্দেশ্যটা হবে, প্রথম কারটা হবে অব্যাপ্য, আর বিধটা হবে ব্যাপ্য, কারণ এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ অব্যাপ্য। তো এ বচনের বিপরীত যদি ও বচন হয়, তাহলে এ বচনের উদ্দেশ্যপদ যদি ব্যাপ্য হয়, তাহলে এটার বিপরীত যদি ও বচন হয়, তাহলে ও বচনে যা থাকবে তার বিপরীত হবে। তার মানে কি, এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, তাহলে এ বচনের বিপরীত ও বচন যদি হয়, তাহলে ও বচনের উদ্দেশ্যপদ কি হবে, অব্যাপ্য হবে, কারণ এটার বিপরীত এটা, এখানে যা ছিল তার বিপরীত এখানে হবে। আর এখানে এর বিধপদ কি, এ বচনের বিধপদ অব্যাপ্য, তাহলে এর বিপরীত যদি অব্যাপ্য হয়, তাহলে এটার ও বচনের বিধপদ হবে ব্যাপ্য। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ অব্যাপ্য, এটার বিপরীত হচ্ছে ও বচন। তো ভালো করে দেখো, এর উদ্দেশ্যপদ ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, আর বিধপদ হচ্ছে ও বচনের বিধপদ হচ্ছে ব্যাপ্য। ব্যাস, এ বচনের বিপরীত হচ্ছে এটা, আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি মুখস্থ রাখতে হবে, এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ অব্যাপ্য, আর শুধু মনে রাখতে ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ ব্যাপ্য, এই দুটা মুখস্থ রাখলে আই আরও কমপ্লিট। তাহলে ই বচনের বিপরীত আই বচন, আর এ বচনের বিপরীত হচ্ছে ও বচন। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। কারণ এ বচন এইভাবে মুখস্থ, শুধু এতগুলো মুখস্থ রাখার দরকার নাই, শুধু মুখস্থ রাখবে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ অব্যাপ্য, ই বচনের দুটি পদই ব্যাপ্য, এটা মনে রাখে। বাকি মনে রাখবে যে এ বচনের বিপরীত ও বচন, আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। কারণ এইটাকেও যদি ওইভাবে পড়ে মুখস্থ রাখতে চাও, তাহলে কিন্তু তোমরা সবগুলো গুলিয়ে ফেলবে। খালি জাস্ট মনে রাখার চেষ্টা, এইটা যখনই ও বচনের ব্যাপারটা আসবে, তখনই মনে রাখার চেষ্টা করবে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, তাহলে সঙ্গে সঙ্গে ওর বিপরীত ও বচন হলে সঙ্গে সঙ্গে অব্যাপ্য করে দিবে। তাহলে এ বচনের বিধপদ, এইটা খালি মুখস্থ করার চেষ্টা করবে, আর মনে মনে ভাববে এটার বিপরীত এটা, তাহলে এটার যদি বিধপদ অব্যাপ্য হয়, তাহলে ওটার ব্যাপ্য হয়ে যাবে। এইভাবে উল্টায় দিবে ব্যাপারটা, বুঝতে পারলাম? তাহলে এইভাবে, আর দুটাকে যদি পড়ার চেষ্টা করো, তাহলে গুলিয়ে ফেলবে, মনে থাকবে না, এইভাবে মনে রাখবে। আর এটাকে যখন আই বচনটা ব্যাপারটা আসবে, তখন মনে রাখার চেষ্টা করবে এটা, তখন মনে রাখে, তখন ভাবে এটা যা আসে তার বিপরীত আমি ওটা লিখবো, উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ, তাহলে তখন মনে রাখবে এটা, তাহলে দুটোই অব্যাপ্য হবে। বুঝতে পারলাম? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে যে ছকগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল, এই ছক থেকে পরীক্ষায় 8 নম্বরে আসবে। ঠিক আছে, তো এবার আমাদের ছক তো জানা হয়ে গেল, তাহলে কি আমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে গেল? কমপ্লিট তো হয়নি, কারণ এখান থেকে আমাদেরকে এখন হচ্ছে বাক্য বচনের নিয়মগুলো জানতে হবে। এই যে আমরা এ বচন, ই বচন, আই বচন, ও বচন জানলাম, এগুলোর আবার নিয়ম আছে। এই নিয়মগুলো থেকে আমাদের আবার বচনগুলো করতে হবে, যেগুলো পরীক্ষায় অন্যান্য বচন অধ্যায়ে আমরা বারবার করে ভুল করি। তো চলো এখন আমরা আগে বচনের নিয়মটা ভালো করে জেনে নিই। আজকে সব কিছুই বললাম না, সব কিছুই আজকে এই ভিডিওতে আজকে তোমাদের সব কিছু আলোচনা হবে, সব কিছু মিলিয়ে এই ভিডিও। তো চলো দেখা যাক এবার হচ্ছে বচনের নিয়ম। তাহলে বচন তো জেনে গেলাম, বচন কয়টা? বচন হচ্ছে আমরা জেনে নিলাম 4
4টা বচন, বচন জেনে নিলাম 4টা। তারপর আগে বচনগুলো জেনে নেই, তারপর আমরা পরীক্ষায় কি প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। আর বাকি অধ্যায়গুলো তো বাকি অধ্যায়ের, এই অধ্যায় থেকে 8 নম্বর প্রশ্নটাই বলে দিচ্ছি, কিন্তু এই অধ্যায়ের সঙ্গে বাকি বচনগুলো আগে জেনে নিই, তারপর বচন অধ্যায়গুলো তো অন্যান্য অধ্যায়ে কাজে লাগবে। এই অধ্যায়ে 8 নম্বরটা বলবো, কিন্তু তার আগে আমাদেরকে তো বচনটা আগে জানতে হবে। এবার বচনের আবার নিয়ম আছে, বাক্য বচনের নিয়ম আছে। এবার আমরা বাক্য বচন, বাক্য বচন করব। তার আগে আমাদের এ বচনের, এবার এ বচন নিয়ে শুধু আলোচনা করব। এবার এ বচন নিয়ে আলোচনা করব। এবার এ বচন, এবার আলোচনা করব এ বচন। আমি সবার আগে একটা কথা আমি বলছি, এ বচন যে জানবে, প্রত্যেকটা বচন জানার আগে মনে রাখবে এ বচনটা মানে একটা মনে মনে এই কথাটা জেনে নেবে। এ বচন মানে সার্বিক সম্পর্কে কথা বলবে, মানে সকল সম্পর্কে কথা বলবে, যেটা সবাই পারে, ইউনিভার্সাল। কারণ এ বচনটা একটা সামান্য বচন, সার্বিক বচন, তার নিয়ম তো আছে, তার উপরেও একটা কথা আছে। সেই কথাটা মনে রাখলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। সেটা এ বচনটা সকল সম্পর্কে, মানে যেটা সবাই পারে, যেটা সকল সম্পর্কে, পৃথিবীর সকল সম্পর্কে কথা বলবে, সেটাই এ বচন। বুঝা গেল? তাহলে এ বচনটা সকল সম্পর্কে কথা বলবে। বুঝতে পারলাম? এ বচনটা সকল সম্পর্কে কথা বলবে। তারপরেও কি নিয়ম আছে? তারপরেও এর কিছু নিয়ম আছে, যেগুলো কি সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত, এই যে কথাগুলো, এই যে এ বচনের কতগুলো নিয়ম আছে, যে শব্দগুলো থাকলে এ বচন হয়। তো ভালো করে দেখো, যে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, যেটা আমি প্রত্যেকটা বচন করার সময় নিয়মগুলো বলি, মুখে মুখে বলি, এগুলো দেখো ভালো করে। আমি আগে বলছিলাম এগুলো এক্সট্রা ক্লাস, প্রত্যেকটা বচন আলাদা করে এক্সট্রা ক্লাস করা আছে, কিন্তু আজকে আমি তোমাদের ডিটেলস, আজকে এক্সট্রা ক্লাসটা কি ভয়ঙ্কর এক্সট্রা ক্লাস, এই এক্সট্রা ক্লাসটা দেখলে আজকে বুঝতে পারবে। এই যে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত এবং হ্যাবাচক থাকলে এ বচন হবে। আলটিমেটলি ভালো করে দেখো, প্রত্যেকটার কথার মানে কি, প্রত্যেকটার কথার মানে একই, কিন্তু শব্দগুলো ভ্যারাইটি। কিন্তু ঘুরে ফিরে মানে কি দাঁড়াচ্ছে? ঘুরে ফিরে মানে দাঁড়াচ্ছে সকল মানে কি সবাই, সব মানে কি সবাই, সব মানেও সকল, সমস্ত মানে কি সকল, যে কেউ মানে, বলে না যে কেউ, যে কেউ মানেটা কি ঘুরে ফিরে সকলেই আসতেছে, যে কোনো মানে কি ঘুরে ফিরে সকলেই আসতেছে, সর্বদা মানে সব সময় মানে সকলেই আসতে, প্রত্যেক মানে কি সকল, মানে সবার, মোট কথা ইউনিভার্সাল সম্পর্কে, সার্বিক সম্পর্কে কথাটা এখানে বলা হচ্ছে। সার্বিক মানে সবার সম্পর্কে, সার্বিক, ইউনিভার্সাল, ইউনিভার্সাল। এই জন্য তো সামান্য বচন বা সার্বিক বচন কেন এমনি বলছে কি, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত এবং হ্যাবাচক থাকলে এ বচন হবে। যে হ্যাবাচক শব্দটা আবার থাকতে হবে, তো এই জন্য এটা এ বচন হবে। তাহলে কি কি কথা থাকতে হবে? সকল, সব, সমস্ত, এগুলো প্রত্যেকটা কথা দিয়ে আবার আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে কিভাবে প্রত্যেকটা হয়। তাহলে কি কি? সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত এবং হ্যাবাচক থাকলে এ বচন হবে। বুঝাতে পারলাম? এবার এই যে এ বচনটা হলো, এই এ বচনের এগুলা নিয়মটা হলো, তারপর শুরুটা কি, বচন করার সময় আমাদেরকে বচন করা, যখন আমরা বচনটা করব তখন আমাদেরকে কি দিতে হবে? শুরুটা দিতে হবে সকল, সকল দিতে হবে। তারপর কি দিয়ে বচন করে সকল দিতে হবে। তারপর কি দিতে হবে? উদ্দেশ্য। তারপর কি দিতে হবে? তারপর দিতে হবে সংযোজক। সংযোজক মানে যে সংযোজকটা সংযোজক, সংযোজকটা কি? সংযোজকটা এই যে হয় বা হন, শেষে দিতে হবে বিদেহ, শেষে দিতে হবে বিদেহ। তাহলে সংযোজক, হয়, এগুলো দিতে হবে উদ্দেশ্য, সংযোজক, হয় বা হন, শেষে দিতে হবে বিদেহ। পেনের কালিটা বোঝা যাচ্ছে না, লাইট কমে গেছে। হ্যাঁ, এবার আমি অন্য কালি ইউজ করবো। তাহলে সকল, প্রথমে কি এ বচনের শুরুটা কি দিতে হবে? সকল দিতে হবে। এ বচনের শুরুটা সকল, হ্যাঁ সকল, তারপর উদ্দেশ্যপদ, তারপর সংযোজক, হয় বা হন, সংযোজকটা হয় বা হন হবে, ঠিক আছে? সংযোগটা হয় বা হন, শেষে বিদেহ পদ দিতে হবে, ঠিক আছে? তো এবার নিয়ম দেখা যাক, ভালো করে দেখো। সকল মানুষ বুদ্ধিমান, আমি একটা উদাহরণ নিচ্ছি, সকল মানুষ বুদ্ধিমান, একটা উদাহরণ। সকল, একটা বাক্য নেব, সকল মানুষ বুদ্ধিমান। সকল মানুষ বুদ্ধিমান, এই যে এটা একটা বাক্য, সকল মানুষ বুদ্ধিমান। এটা তুমি
কি করে বুঝলে যে এটা এ বচন? এই যে সকল কথাটা দেখে তুমি বুঝতে পারলে যে এটা হচ্ছে এ বচন এবং বাক্যটা হ্যাবাচক আছে। তো এরকম প্রত্যেকটা মধ্যে সকলটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সকল মানুষটা এর মধ্যে লুকিয়ে থাকতেও পারে। আবার এমন সরাসরি বলতে পারে মানুষ বুদ্ধিমান, তাহলে সকল মানুষটা বুদ্ধিমান, সকল মানুষ বুদ্ধিমান, সকল মানুষ বুদ্ধিমান। তারপর দেখো যে প্রত্যেকটা উদাহরণ আমি দিয়েছি, ভালো করে দেখো, প্রত্যেকটা উদাহরণ আমি বলে দিচ্ছি। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, প্রত্যেকটার উদাহরণ সম্পর্কে আমি দিয়েছি ভালো। সকল মানুষ বুদ্ধিমান, এই যে সব পাথর কঠিন, প্রত্যেকটা উদাহরণ দিয়েছি যে প্রত্যেকটা শব্দ দিয়ে ভালো করে থাকবে। দেখো, সব পাথর কঠিন, সমস্ত গোলাপ ফুল সুন্দর, যে কেউ এই কাজটা করতে পারে, যে কেউ এই কাজটা করতে পারে। তারপর দেখো, যে কোনো মানুষ মরণশীল, জ্ঞানী লোক সর্বদাই সম্মান পায়, প্রত্যেক ছাত্র বৃত্তি পাবে, গোলাপ ফুল সুন্দর, রবীন্দ্রনাথ বিশ্বকবি, কলকাতা বড় শহর। এই যে কলকাতা বড়, সেগুলো, এই ধরনের বাক্যগুলো কি হয়? এই ধরনের বাক্যগুলো হচ্ছে সব হচ্ছে এ বচন। এই ধরনের বাক্যগুলো সব এ বচন। তাহলে সকল মানুষ বুদ্ধিমান, এই যে সকল মানুষ বুদ্ধিমান, তাহলে সকল দেখে তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে এ বচন, সকল কথাটা। এবার যদি সরাসরি সকল কথাটা নাও থাকে, মানুষ বুদ্ধিমান, তো বুদ্ধিমান তো মানুষই হয়, গরু ছাগল তো আর বুদ্ধিমান হয় না। বুদ্ধিমান কারা হয়? মানুষই তো বুদ্ধিমান হয়, গরু ছাগল তো আর বুদ্ধিমান হয় না। তাহলে সকল কথাটা এর মধ্যে লুকিয়ে থাকবে। সকল কথাটা সরাসরি দিলেও এ বচন, না দিলেও সেটা এ বচন হবে। তাহলে এই এ বচন যখনই হবে তখন সেটা হবে, শুরুটা হবে এ বচন, এলেপ দিয়ে করতে হবে। এ বচন হয়ে গেলে এবার শুরুটা কি করতে হবে? সকল দিতে হবে। সকল যতই হোক এ বচন, তাহলে কি সকল হয়ে গেল, উদ্দেশ্য সকল হয়ে গেল। তারপর উদ্দেশ্য, উদ্দেশ্য পদ কি? মানুষ, মানুষ। তারপর কি শেষে সংযোগটা কি? যেটা হয় হবে, হয় শেষে কি? বুদ্ধিমান, এই যে বিধপদ, বুদ্ধিমান। আশা করি বচন তো আর তোমাদের অসুবিধা নেই, বচন তো তোমরা বুঝে গেছো। বচন সম্পর্কে আমি অনেক ক্লাস নিয়েছি, আমি বুঝাতে চেলাম। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এর উদাহরণগুলো, প্রত্যেকটা উদাহরণ ভালো করে দেখো। আমি তোমাদের এখানে ভালো করে, সকল মানুষ বুদ্ধিমান, এই যে সব পাথর কঠিন, সব করে দিয়েছি, সব পাথর হয় কঠিন। তাহলে উত্তরটা কি? সকল পাথর হয় কঠিন। সমস্ত গোলাপ ফুল সুন্দর, প্রত্যেকটার একটা করে উদাহরণ, প্রত্যেকটার একটা করে শব্দগুলো দিয়ে উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি যে এগুলো দেখলেই এ বচন হয়। তো ভালো করে দেখো, সমস্ত গোলাপ ফুল সুন্দর, তার মানে সকল গোলাপ ফুলের সুন্দর। বুঝাতে পারলাম তো? যে কেউ এই কাজটা করতে পারে। যে কেউ, যে কেউটা কার নিয়ম? এই যে কেউটা হচ্ছে এই যে এ বচনের নিয়ম, এই যে কেউ। তো এইভাবে প্রত্যেকটা উদাহরণ আমি তোমাদের, এইভাবে প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমি তোমাদের দিয়েছি। প্রত্যেকবার যে কেউ, তাহলে ভালো, যে কেউ, যে কেউ এই কাজটা করতে পারে, তাহলে সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজটি করতে পারে। তো এই ধরনের যে প্রত্যেকটা এই শব্দগুলো থাকবে, তাহলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে এ বচন। বুঝাতে পারলাম? এটা হলো এ বচনের নিয়ম। এবার হচ্ছে ই বচনের নিয়ম। ই বচনের নিয়ম কি? এবার হচ্ছে ই বচনের নিয়ম। এবার হচ্ছে ই বচনের নিয়ম। এবার হচ্ছে ই বচন। ই বচনের নিয়ম কি? ই বচনের নিয়ম হচ্ছে, আমি আগেও বলেছিলাম, ই বচন মানে কি? ই বচন মানে হচ্ছে কোনো নয়, কখনোই নয়, কিছুই নয়, এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে কি হবে? ই বচন। কোনো নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে কি হবে? ই বচন। আর ই বচন মানে এই শব্দগুলো ভালো করে দেখো, এই যে কোনো নয়, কোনো নয়, কখনোই নয়, নেই, কেউই নয়, এই শব্দগুলো থাকলে কি হবে? ই বচন হবে। তো তার জন্য কি শুরুটা কি হবে? কোনো হবে, তারপরে কি দিতে হবে? উদ্দেশ্য পদ দিতে হবে। বচন তো আমি শিখিয়ে দিয়েছি, তাও আমি বলে দিচ্ছি ভালো করে। উদ্দেশ্য, তারপর নয় বা নন, শেষে বিধেয় পদ। তো ভালো করে দেখো, আমি এখানে করে দিয়েছি কোনো মানুষ পূর্ণ নয়। এই যে কোনো নয় শব্দগুলো মিলছে, কোনো মানুষ পূর্ণ নয়, তাহলে কি হবে? ই বচন। কোনো মানুষ নয় পূর্ণ, ই বচন। তারপর দেখো, মানুষ কখনো সর্বাঙ্গ সুন্দর নয়, কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর, ই বচন। এই যে কখনো, সব মিলে আছে, যে কখনোই নয় মিলে আছে। তারপর সবুজ হাঁস নেই, তাহলে কোনো, এই যে নেই কথাটা কার থাকছে? যে কোনো নেই, এই নেই, এই শব্দগুলো থাকলেই সেটা ই বচন। ভালো করে দেখো, সবুজ হাঁস নেই, তারপরে কোনো হাঁস নয় সবুজ। তো এই ধরনের শব্দগুলো থাকলে ই বচন হবে। বুঝাতে পারলাম? এবার চলো, এ বচন ই বচন হয়ে গেল। এবার চলো নেক্সট হচ্ছে আই বচনের নিয়ম। আই বচনের নিয়ম কি? আই বচনের নিয়ম হচ্ছে,
আই বচনের নিয়ম কি? আই বচনের নিয়ম হচ্ছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক এবং বাক্যটা সদর্থক বা হেবাচক থাকে কি হয়, তাহলে আই বচন হবে। এটা আমি আগে বলেছি, এক্সট্রা ক্লাস প্রচুর করিয়েছি এক্সট্রা ক্লাস বচন সম্পর্কে, এক্সট্রা ক্লাস আমি প্রচুর করিয়েছি। তো ভালো করে দেখো, কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় এবং অনেক, এই যে শব্দগুলো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা শব্দ যদি থাকে তাহলে সে বুঝবে এগুলো হচ্ছে আই বচন। তো ভালো করে দেখো, এগুলো থাকলে আই বচন। তো আই বচনের শুরুটা কি? আই বচনের শুরুটা কিন্তু কোনো কোনো হয়। আই বচনে বচন করার সময় আই বচনের শুরুটা, তাহলে ই বচন হয়ে গেল। এবার হচ্ছে আই বচন। আমি তো এগুলো প্রচুর ক্লাস করেছি, কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো। এগুলো সম্পর্কে প্রত্যেকটা বচন সম্পর্কে আমার আলাদা আলাদা ক্লাস আছে। এক্সট্রা ক্লাসে এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এক্সট্রা ক্লাসের ভিডিওগুলো দেখে নেবে সঙ্গে। এখন তো আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, বহুত লেন্দি ভিডিও হয়ে যাবে এখন, সব কিছু আলোচনা করতে গেলে বহুত লেন্দি। আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক এবং বাক্যটা সদর্থক বা হেবাচক থাকলে আই বচন হবে। ভালো করে দেখো, আই বচন মানে তার শুরুটা কি হবে? কোনো কোনো হবে, তারপরে কি দিতে উদ্দেশ্যপদ, তারপরে কি দিতে হয় বা হন, তারপর বিধেয়। উদাহরণগুলো ভালো করে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে কোনো কোনো কমলা লেবু টক, এই যে কোনো কোনো শব্দটা আছে এবং হেবাচক আছে, এই জন্য এটা আই বচন হলো। তাহলে কি কোনো কোনো কমলা লেবু হয় টক। তারপর দেখো কিছু কিছু চিকিৎসক দয়ালু, যে কিছু কিছু শব্দটা যে আছে তার জন্য থাকলো হাই বচন, হেবাচক আছে, এই জন্য আই বচন। আর আই বচন মানে শুরুটা কি? কোনো কোনো চিকিৎসক হয় দয়ালু। তারপরে দেখো অধিকাংশ, এই যে অধিকাংশ মানুষ জ্ঞানী, আমি বলতে চাচ্ছি যে শব্দগুলো আলাদা কিন্তু মানেটা একই। এই শব্দগুলো থাকলে এটা আই বচন, ঠিক আছে? তারপরে দেখো বেশিরভাগ মানুষ সরল, কোনো কোনো মানুষ হয় সরল ব্যক্তি, এবং প্রায় সব মানুষই স্বার্থপর। এই যে প্রায় সব মানুষ, এই যে প্রায় কথাটা থাকলে এই যে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, বুঝাতে চাইলাম এই ধরনের বাক্যগুলো থাকলেই সেটা আই বচন হবে। ক্লিয়ার হয়ে গেল আই বচন? এবার চলো নেক্সট হচ্ছে ও বচন। এবার ভালো করে দেখো, যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত একই শব্দ থাকবে। আমি বারবার করে বলছি, প্রত্যেকটা বচন করার সময় বলছি, কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক এবং বাক্যটা কি নয়ার্থক বা নাবাচক থাকলে কি হবে? ও বচন হবে। ভালো করে দেখো, ও বচন সব বলে দিয়েছি, ও বচন। তারপরে দেখো ও বচন মানে তার শুরুটা কি? কোনো কোনো, তারপরে কি উদ্দেশ্যপদ, তারপর কি নয় বা নন, শেষে কি বিধেয় পদ দিতে হয়। তো ভালো করে দেখো, যে প্রত্যেকটা যে আলাদা আলাদা শব্দ, আলাদা আলাদা শব্দ দিয়ে বাক্যগুলো গঠন করে দেখিয়েছি। এগুলো কিন্তু আমি এক্সট্রা ক্লাসে করিয়েছিলাম, কিন্তু তারপর আজকে কিন্তু আমি আবার বুঝিয়ে দিচ্ছি ঠিক সবগুলো বিষয়গুলো, ঠিক আছে? তো ভালো করে দেখো, যে কোনো কোনো ছাত্র বিনয়ী নয়, যে কোনো কোনো সাথে যে নয় আছে এটা থাকার জন্য সেটা ও বচন হয়ে গেল। আর ও বচনের শুরুটা কি হয়? কোনো কোনো, তারপর উদ্দেশ্য, তারপর কি নয় বা নন, শেষে বিধেয় পদ। হ্যাঁ, তো কি হলো? কোনো কোনো ছাত্র নয় বিনয়ী, ও বচন হয়ে গেল। তারপর দেখো কিছু কিছু গল্প চমকপ্রদ নয়, কিছু কিছু সাথে নয় আছে, এই জন্য সেটা হয়ে গেল ও বচন। কোনো কোনো গল্প নয় চমকপ্রদ, একই ব্যাপার। একইভাবে আই বচন আর ও বচন ব্যাপারটা একই, শুধু ওটা হেবাচক থাকলে আই বচন আর এটা নাবাচক থাকলে ও বচন। বুঝাতে পারলাম কি? একই শব্দ, শুধু প্রত্যেকটার সাথে ভালো করে দেখো নাবাচক শব্দ আছে। এই দেখো অধিকাংশ মানুষ জ্ঞানী, অধিকাংশ সাথে নয় আছে, এই জন্য সেগুলো ও বচন হয়ে গেল। যে কোনো কোনো মানুষ নয় জ্ঞানী, বুঝাতে পারলাম? তাহলে এটা হলো একই ব্যাপার। তাহলে আই এর একই শব্দ, শুধু হেবাচক থাকলে আই বচন, আর এগুলো একই থাকলে নাবাচক থাকলে সেটা ও বচন। বুঝাতে পারলাম? এবার চলো নেক্সট নিয়ম। নেক্সট নিয়ম কি? নেক্সট নিয়ম হচ্ছে এই যে এই শব্দগুলো কদাচিৎ, কোচিৎ, খুব কম এবং বাক্যটা হেবাচক থাকলে, হ্যাঁ, হেবাচক বা সদর্থক থাকলে ও বচন হবে। এবার কি বললাম? ভালো করে দেখো, কদাচিৎ, কোচিৎ, খুব কম এবং বাক্যটা হেবাচক বা সদর্থক থাকলে বচনটা কি হবে? ও বচন হবে। আমি এটাও বলেছিলাম, এটার নিয়ম বলেছিলাম না? কদাচিৎ, কোচিৎ, খুব কম এবং বাক্যটা হেবাচক থাকলে বা সদর্থক থাকলে উত্তরটা কি হবে? ও বচন হবে। আর ও বচন মানে তার শুরুটা কি হবে? কোনো কোনো উদ্দেশ্য, শেষে নয় বা নন, শেষে বিধেয় পদ। ভালো করে দেখো, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, এই যে কদাচিৎ আছে এবং কি বাক্যটা ভালো করে দেখো, কদাচিৎ, কোচিৎ, খুব কম এবং বাক্যটা হেবাচক বা সদর্থক থাকলে উত্তরটা কি হবে? ও বচন হবে। ভালো করে দেখো, কদাচিৎ আছে এবং বাক্যটা কি হেবাচক আছে, তাহলে উত্তরটা কি হবে? ও বচন হবে। আর ও বচন মানে তার শুরুটা কি? কোনো কোনো হবে, তারপর স্বার্থপর ব্যক্তি, উদ্দেশ্যপদ, নয় এমন, এটা মিলানোর জন্য দেওয়া আছে, নয় এমন যারা অপরকে সাহায্য করে। তারপর দেখো মানুষ কদাচিৎ সুখী হয়, এই যে মানুষের কদাচিতের সাথে কি আছে? হেবাচক আছে, এই জন্য সেটা ও বচন হলো। তো এই জায়গাটাতে তোমরা বেশিরভাগ ভুল করো। তো তারপর ভালো করে উত্তরটা কি হবে? কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, ও বচন। বুঝতে পারলাম? প্রত্যেকটা দিয়ে উদাহরণ দিয়েছি, ভালো করে দেখো। খুব কম মানুষ মদ্যপান করে, এই খুব কমের সাথে হেবাচক আছে, এই জন্য এটা ও বচন। কোনো কোনো মানুষ নয় এমন যারা মদ পান করে,
বুঝাতে পারলাম? তাহলে এটা হেবাচক থাকলে এটা এই শব্দগুলোর হেবাচক থাকলে ও বচন হবে। এবার এই শব্দগুলোর সাথে নাবাচক থাকলে উত্তরটা কি হবে সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি, ঠিক আছে? এবার দেখো, কদাচিৎ, কচিৎ, খুব কম এবং বাক্যটা নাবাচক হলে কি হবে? কদাচিৎ, কচিৎ, খুব কম এবং বাক্যটা নাবাচক, একই শব্দ। কদাচিৎ, কচিৎ, খুব কম, আগেরটা কি ছিল? হেবাচক হলে ও বচন হয়ে যেত। এই যে কদাচিৎ, কচিৎ, খুব কম এবং বাক্যটা নাবাচক হলে কি হয়ে যাবে? আই বচন হবে। তাহলে দেখো, আই বচন মানে তার শুরুটা কি হবে? কোনো কোনো হবে, উদ্দেশ্যপদ হবে, হয় বা হন, শেষে বিধপদ। এবার ভালো করে দেখো, উদাহরণগুলো দেখো। এই যে মানুষ কদাচিৎ সৎ নয়, যে মানুষ কদাচিৎ সৎ নয়, তার মানে কদাচিতের সাথে কি আছে? নাবাচক আছে। দেখো, এর এখনই দেখলে যে কদাচিৎ শব্দ আর হেবাচক থাকলে ও বচন হয়ে যেত। এই কদাচিতের সাথে নয় আছে বলে এবার এটা আই বচন হয়ে যাবে। ভালো করে দেখো, কোনো কোনো মানুষ হয় সৎ। তারপরে দেখো, অসৎ ব্যক্তি কদাচিৎ সুখী হয় না। এই যে কদাচিতের সাথে কি আছে? কচিত, সুখী হয় না। কচিতের সাথে নয় আছে, না আছে, এই জন্য উত্তরটা দেখো, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি, আই বচন হয়ে গেল। তারপরটা ভালো করে দেখো, যে ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম না। এই যে খুব কমের সাথে না আছে, এই জন্য আই বচন হয়ে গেল। কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। বুঝতে পারলাম? তাহলে এটা থাকলে, এগুলো থাকলে আর হেবাচক থাকলে উত্তরটা হয়ে যাবে ও বচন, আর এগুলো থাকলে আর নাবাচক থাকলে আই বচন হয়ে গেল। বুঝতে পারলাম? এবার চলো নেক্সট হচ্ছে আরেকটা নিয়ম আছে। এগুলো সব কিন্তু আমি তোমাদের আগে করিয়েছি, এক্সট্রা ক্লাসে করিয়েছি। তো আজকে আমি তোমাদের সব ডিটেলসে আলোচনা করছি। প্রত্যেকটা বচন সম্পর্কে আলাদা আলাদা ভিডিও আছে আমার। এ বচন 2024 সালের জন্য এক্সট্রা ক্লাসে দেখবে। এ বচন, শুধু এ বচন সম্পর্কে, ই বচন সম্পর্কে, আই বচন সম্পর্কে, ও বচন সম্পর্কে। এখন যদি সব ভিডিওগুলো পুনরায় সবগুলো মিলে একটু ডিটেলসে আবার শুরু করি, তাহলে প্রচুর 5 ঘন্টা 10 ঘন্টা ভিডিও হয়ে যাবে। 5 ঘন্টা 10 ঘন্টা ভিডিও আপলোড করলে আমি ছাড়তে আর পারবো না, ঠিক আছে? তো আমি আজকে সব বিষয়টা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি পুরোটা। আমি জাস্ট জিনিসটা তোমাদেরকে বুঝাতে চাইলাম যে এই বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এবার দেখো, এ বচনের বিশেষ নিয়ম ভালো করে দেখো। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, তোমরা বেশিরভাগ ভুল করো। কেবলমাত্র, এই যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ছাড়া কেউ নয়, এই জাতীয় শব্দগুলো যদি থাকে তাহলে এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য ও বিধপদের স্থান পরিবর্তন করতে হবে। বুঝাতে পারলাম? কি শব্দগুলো? এই শব্দগুলো তোমরা বেশিরভাগই কিন্তু পরীক্ষা, তোমরা ভাবো আমরা ঠিক করছি, কিন্তু পরীক্ষার সময় তোমরা কিন্তু ভুল করেই আসবে। তাই ভুল যাতে না হয়, আজকের এই এক্সট্রা ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। এক ভিডিওতে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া কেউ নেই, এই জাতীয় শব্দগুলো থাকলে কি হবে? এ বচন। তার উদাহরণ আমি দেখাচ্ছি। কিন্তু এগুলো শব্দ থাকলে উদ্দেশ্য ও বিধস্থান পরিবর্তন করতে হবে। আর এ বচন মানে তার শুরুটা সকল দিতে হবে, তারপর বিধেয় দিতে হবে। কেন বিধেয় দিতে হবে? কারণ যেহেতু এখানে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতে হবে, এই জন্য আমি এখানে বলে দিয়েছি বিধেয় দিতে হবে শুরুতে। বিধেয় এক্ষেত্রে বিধেয় দিতে হবে শুরুতে, যখন এই শব্দগুলো থাকবে তখনই বিধেয় দিতে হবে। বিধেয় পদটা আগে দিতে হবে, তারপর হয় বা হন দিতে হবে, তারপর উদ্দেশ্য পদ দিতে হবে। ভালো করে দেখো, কেবল পরিশ্রমীরাই সফল হয়। এই যে কেবল শব্দটা আছে, তোমরা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী কি করো? উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করো না, যার জন্য ভুল হয়ে যায়। ভাবো, পরীক্ষা ঠিক হয়েছে, এর ফলে শুধু এই অধ্যায়টা তো নাম্বার কাটা গেল, সঙ্গে বাকি অধ্যায়গুলো পরীক্ষা দিবে, ওখানে নাম্বার। বললাম তো 70% মার্কস কিন্তু এই অধ্যায়টার উপর ডিপেন্ড করছে, 70% মার্কস। তাই আশা করি আজকের পর থেকে আর জীবনে ভুল হবে না যদি ক্লাসগুলো, এই অধ্যায়টা ক্লাস করো। বাকি প্রত্যেকটা এক্সট্রা ক্লাস, ভীষণ গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাসগুলো করবে, মেইন ক্লাসগুলো করবে, কেউ আটকাতে পারবে না। সব আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে নোটপত্র, লজিক, এমসিকিউ, এসিকিউ যা আছে আমার টিউশনে, পুরো টিউশনটা অনলাইনে আছে, ক্লাসগুলো করে নেবে। সঙ্গে এখন যেটা ক্লাস করাচ্ছি সেটা তো মন দিয়ে করো। দেখো, কেবল পরিশ্রমীরাই সফল হয়, যে কেবলের সাথে হয় আছে, এই জন্য সেটা এ বচন হলো, কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তো ভালো করে দেখো, এ বচন মানে শুরুটা সকল দিতে হবে, এই যে সকল দিলাম। তারপর কি? যে বিধপদ কি? এই বচনটার এই বাক্যটার বিধপদ কোনটা? যে সফলটা সামনে নিয়ে আসতে হবে। সফলের সাথে ব্যক্তি কথা যোগ করা যায়, অসুবিধা নেই, কারণ দেখতে বাজে লাগে তার জন্য অ্যাড করা হয়। তাই বলে সফলের সাথে বাদী, অন্য এই শব্দগুলো যোগ করবে না, কারণ সেটার এখানে কোনো মানানসই নেই, নাম্বারটা গাছ করে কাটিয়ে দেবে, ঠিক আছে? তাহলে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমীটা এখানে। অনেকেই তোমরা কি আছো যে পরিশ্রম
পরিশ্রমী রাই করে দাও, নাম্বারটা কেটে দিবে পরীক্ষায়। রা রি এগুলো চলবে না, অনলি পদ। কারণ সকল মানেটাই তো পরিশ্রমী রাই। এই যে রাই মানে কি, রাই মানে তো সকলকে বোঝাচ্ছে, তার মানেটাই তো সকল। সকলটা কেন আছে, সকলটা মানেই তো সকল পরিশ্রমী রাই। পরিশ্রমী রাই মানে কি, তার মানে সবাইকে বোঝাচ্ছে, তার জন্যই তো শুরুটা সকল, অনলি পদ দিবে, কোনো রা রি এগুলো চলবে না। যদি দাও তাহলে গাজাং করে নাম্বার কেটে দিবে, ঠিক আছে? তাহলে কি বলে দিলাম, সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। যার যেখানে অসুবিধা হচ্ছিল আশা করি বলে দিলাম, আর ভুল হবে না তোমাদের, ঠিক আছে? তাহলে হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তারপরে দেখো কেবলমাত্র দার্শনিক রাই সুখী। আবার দেখো রাই, উত্তরটা দেখো, কেবলমাত্র শব্দ থাকার জন্য এ বচন হবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক। সুখীটা বিধবা সামনে আসবে, সুখীর সাথে ব্যক্তি কথা যোগ করলাম। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার ব্যক্তি কথা যোগ না করলে কি নাম্বার পাবো না? নাম্বার অবশ্যই পাবে, এটাতে নিয়ম, এটার মধ্যে কোনো কাটছাট নেই, এটাতে নাম্বার পাবে। এটা নিয়ম, এটা দেখতে ভালো লাগার জন্য অ্যাড করা হয়। সকল সুখী ব্যক্তি, তাই বলে সুখীর সাথে বাদী যোগ করবে না বা অন্যান্য কোনো শব্দ অ্যাড করবে না, যে শব্দটার সাথে কোনো মানানসই নেই সেই সমস্ত শব্দ অ্যাড করলে ঘাজাং করে নাম্বার কেটে দিবে, ঠিক আছে? তাহলে সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক। ভালো করে দেখো, দার্শনিক রাই হবে না, শুধু অনলি পথ, কারণ এই যে সকল মানেটা কিন্তু তার মধ্যেই দাঁড়াচ্ছে, বুঝতে পারলাম? তারপর দেখো একমাত্র শিশুরাই সরল। এই যে একমাত্র শব্দটা থাকার জন্য এ বচন হবে, তাহলে বিধবতা সামনে আসবে, সকল সরল ব্যক্তি হয় শিশু, অনলি রা রি আছে কি, কোথাও নেই, বুঝতে পারলাম? তাহলে এই ধরনের শব্দগুলো থাকলে এ বচন হবে। তো প্রত্যেকটা শব্দ দেখো আলাদা আলাদা ব্যবহার আমি দেখালাম, ঠিক আছে? আরেকটা নিয়ম দেখো, ও বচনের বিশেষ নিয়ম আরেকটা দেখো, সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং সাথে কি বাক্যটা না বাচক থাকলে কি হয়ে যাবে, ও বচন। তো এই শব্দগুলো থাকলে, হ্যাঁ বাচক থাকলে তো এ বচন হতো, কিন্তু এই শব্দগুলো থাকলে তার সাথে যদি আবার না বাচক থাকে তাহলে সেটাও ও বচন হয়ে যায়। তো ভালো করে দেখো, সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং বাক্যটা না বাচক থাকলে কি হয়ে যাবে, ও বচন হয়ে যাবে। তার মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ এ প্লাস না বাচক সমান সমান ও বচন, মানে এ বচনের নিয়ম, সঙ্গে না বাচক শব্দ থাকলেই ব্যাস, না বাচকটা থাকলেই সেটা হয়ে যাবে ও বচন। তো ও বচন মানে তার শুরুটা কি, ও বচনের শুরুটা কি, কোনো কোনো, তারপরে উদ্দেশ্যপদে, তারপর সংযোজন শেষে বিধপদ। তো উদাহরণটা ভালো করে দেখো তাহলে বুঝবে। যেমন সব আম মিষ্টি নয়, কারণ সবটা কার কথা, এ বচনের কথা, কিন্তু তার সাথে নয় আছে, এই জন্য এটা ও বচন হয়ে গেল। তার মানে কোনো কোনো আম নয় মিষ্টি, বুঝতে পারলাম? তারপর দেখো, মানুষ সর্বদা সুখী হয় না। যে এই সর্বদা নিয়মটা কার, ভালো করে দেখো, সর্বদা নিয়মটা কার, সর্বদা কোথায়, যে সর্বদা, শুধু সর্বদা না, এরকম প্রত্যেকটা শব্দ একই থাকবে, শুধু নাবাচক থেকে গেলেই সেটা ও বচন হয়ে যাবে। আশা করি দুইটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারছো। তো এরকম থাকে, মানুষ সর্বদা সুখী হয় না, তার মানে এই যে সর্বদার সাথে নয় আছে, এই জন্য ও বচন হয়ে গেল। আর ও বচন মানে হচ্ছে তার শুরুটা কি, কোনো কোনো মানুষ নয় সুখী, বুঝতে পারলাম? তো এই হলো তোমাদের এ বচন, ই বচন, আই বচন, ও বচনের সমস্ত নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নেই। আমি আশা করি তোমাদের উদাহরণগুলো দিয়ে আমি বুঝাতে পারলাম, এর বাইরে কোনো নিয়ম, এই নিয়মগুলো তোমাদের ভালো করে জানতে হবে, মুখস্থ করে নিতে হবে এই নিয়মগুলো, ঠিক আছে? এবার হচ্ছে পরীক্ষায় এবারকার এই বচনগুলো তোমাদের গোটা ফিলোসফিতে 70% মানে নাম্বার ডিপেন্ড করছে এই নিয়মগুলো। যদি না জেনে থাকো তাহলে বাকি অধ্যায়গুলোতে যে যখন পরীক্ষা দেবে, ক্লাস করবে, তখন সেখানে 0 পেয়ে যাবে। তাই এই অধ্যায়টা যে মিস করবে তার কিন্তু কপালে কিন্তু দুঃখ আছে। আশা করি এবার বুঝতে পারলাম তোমাদের বিষয়টা। এবার হচ্ছে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, সেটা পরীক্ষার প্রশ্নটা যেটা আসবে এবার পরীক্ষার প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে, এবার এই বচন অধ্যায় থেকে, এতক্ষণ তো গেল এই বচন অধ্যায়ের নিয়মগুলো, গুণ, পরিমাণ, ব্যাপ্যতা, তারপর হচ্ছে 4টা বচনের নিয়ম দেখালাম, এর বাইরে কোনো নিয়ম নেই। এবার তারপরে তো এক্সট্রা ক্লাস যেগুলো আছে, তো আমি সব নিয়মগুলো তোমাদের তুলে ধরলাম। এবার হচ্ছে এই অধ্যায় থেকে, এই অধ্যায়ের জন্য যেটা 8 মার্কের যেটা প্রশ্ন আসবে, যেটা লজিক থেকে যে প্রশ্নটা আসবে, আর নোট থেকে যেটা প্রশ্ন সেটা তো আমি লিখে দিয়েছি, যেটা আমি সাজেশনে শেয়ার করে দিয়েছি। তো তোমার যেটা মনে হবে, তুমি নোটটা লিখবে না লজিকটা করবে, কিন্তু তোমাদের জানতে তো হবে, তোমার পরীক্ষার সুবিধা অনুযায়ী তুমি করবে। নোটটা লিখলে তোমার যদি নোটটা, তাহলে নোটটা পড়বে, আর যদি মনে হয় যে লজিকটা করবে তাহলে লজিকটা করতে হবে। কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের যে লজিকটা আসবে, সেটা এবার যেটা আসবে সেটা হচ্ছে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য হবে তা উল্লেখ করো। এই প্রশ্নটা এবার 8-এর জন্য সেট হবে। আমি সব কিছু শিখে দিলাম, এবার 8 কেন, এখান থেকে 80 নাম্বার পরীক্ষা হলো, আশা করি তোমরা পাবে। কিন্তু পরীক্ষার জন্য যেটা বেশি জোর দিতে হবে, এবার এখান থেকে যে পরীক্ষা প্রশ্নটা সেট হবে 8 মার্কের, সেটা এটা
তো এই প্রশ্নটা অথবা দিয়ে এটাও সেট হতে পারে, এইভাবে সেট হতে পারে, নিচের বাক্যগুলি তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো। তো এখানে আমি দুইটা বাক্য নিয়েছি, পরীক্ষায় যেভাবে লিখতে হবে তোমরা ভালো করে দেখো। সাদা হাতি আছে, সাদা হাতি আছে, আছে মানে কি, আছে মানে কিছু হলেও আছে, তার মানে আই বচন, আছে, তার মানে আই বচন। কোনো হাতি হয় সাদা, আছে মানে বলছে আছে মানে আই বচনের নিয়ম, আর নেই মানে ই বচন, মানে আছে বললেই এটা হচ্ছে বুঝে যাবে, সেটা হচ্ছে কিছু কিছু আছে। কোনো শব্দটা এখানে কিছু কিছু অধিকাংশ আছে, এই শব্দগুলো লুকিয়ে আছে। এই কোনো কিছু শব্দগুলো আমি আগেও বলেছি, কোনো কিছু শব্দগুলো কিছুটার মধ্যে লুকিয়ে থাকে, উজ্জ্ব থাকে, এখানের মধ্যে কিছু হাতি আছে। আছে মানে বাস্তব, কারণ বচনের ধর্ম কি সত্য বা মিথ্যা, এজ এ লজিক হিসাবে বচনটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বচনের ধর্মটাই হচ্ছে সত্য বা মিথ্যা, আর যুক্তির ধর্ম বৈধ বা অবৈধ। এই বিষয়টা দুটো মনে রাখবে, কারণ পরীক্ষার সময় এই প্রশ্ন দুটো আবার শর্ট প্রশ্নে আসে, ঠিক আছে? তাহলে সাদা হাতি আছে, তাহলে সাদা হাতি আছে, তাহলে কি হবে, উত্তরটা হবে আই বচন। কোনো হাতি হয় সাদা। এবার উদ্দেশ্য পদ কি করতে হবে, উদ্দেশ্য পদ যে হাতি, উদ্দেশ্য পদ হাতি সমান সমান অব্যয়, আই বচনের দুটা পদই অব্যয়, কিছুক্ষণ আগে শিখালাম। দুটো আই বচন মানে দুটা পদই অব্যয়, আর বিধবা পদ কি, বিধবা পদ হচ্ছে সাদা, অব্যয়। ব্যাস ক্লিয়ার হয়ে গেল, 2 মার্ক পেয়ে যাবে। তো রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হয় না, এই যে কদাচিৎ সাথে নয় আছে, আমি কিছুক্ষণ আগে হন আছে, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন, এই যে কদাচিৎ শব্দটা যে আছে সাথে যে হন আছে, এই কদাচিতের সাথে হন থাকা, এখনই বুঝালাম তোমাদের, সব নিয়মগুলো তুলে ধরলাম। এই শব্দটার হেবাচক থাকার জন্য সেটা কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে ও বচন। তাহলে কোনো রাজনীতিবিদ নন সৎ, এখানে দেখো আমি কিন্তু রাজনীতিবিদ রা দেইনি, রাটা দেবে না, রা দিলে নাম্বার ঘ্রাং করে কাটে দেবে, ঠিক আছে? অনলি পদ। তাহলে রাজনীতিবিদরা রি এগুলো চলবে না, অনলি পদ। কোনো রাজনীতিবিদ নন সৎ। ও বচন, উদ্দেশ্য পদ কি, রাজনীতিবিদ হচ্ছে, যেহেতু এটা ও বচন, ও এ বচনের বিপরীত হচ্ছে ও বচন, তাহলে এ বচনের উদ্দেশ্য পদ যদি ব্যাপ্য হয় তাহলে ও বচনের উদ্দেশ্য পদ অব্যয় হবে, আর এ বচনের বিপরীত ও বচন, তাহলে এর বিধপদটা কি হবে, ব্যাপ্য হয়ে ব্যাস হয়ে গেল। এরকম করে টোটাল 4টা আসবে, 4টা আসবে। এই অধ্যায় আশা করি ক্লিয়ার হয়ে গেল। এই অধ্যায় থেকে তোমাদের এটাই প্রশ্ন হবে, এটাই প্রশ্ন। আবার এই প্রশ্নটা পরীক্ষায় আসবে 8-এর, কিন্তু যেহেতু আরেকটা প্রশ্ন হয় এখান থেকে, কিন্তু যেটা পরীক্ষায় তোমাদের বড় প্রশ্নতে আসবে না, কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য তো অবশ্যই জেনে রাখতে লাগবে। যদি বলে এই প্রশ্নটা সাদা হাতি আছে, এর গুণ কি হবে, এর গুণ, যেহেতু আমরা গুণ ও পরিমাণ শিখলাম, গুণ পরিমাণ তো শিখলাম, এখান থেকে 2 ধরনের লজিক হয়, একটা হচ্ছে গুণ পরিমাণ আর একটা ব্যাপ্যতা। ব্যাপ্যতা তো পরীক্ষায় এবার আসবে, কিন্তু গুণ পরিমাণটা তো আমাদেরকে শিখে রাখতে লাগবে। আমি মেইন ক্লাসও শিখিয়েছি, এক্সট্রা ক্লাসও শিখিয়েছি, তবু আবার আমি করাচ্ছি। আমি যেহেতু আগেও বলেছি, পুরোটাই আমি এই ভিডিওতে আমি তুলে ধরছি। তো এবার যদি এই প্রশ্নটা এইভাবে আসে যে নিচের, এবার যদি প্রশ্নটা পরীক্ষায়, আমি তোমাদের এবার 8-এর জন্য আসবে না, কিন্তু শর্ট প্রশ্ন দিতে পারে, শর্ট প্রশ্নে তো কোনো গ্যারেন্টি নেই, শর্ট প্রশ্ন দিতে পারে, কিন্তু শিখে তো রাখতে লাগবে। এটা তো 8-এর জন্য আসবে, কিন্তু এর আগের বছর তোমাদের গুণ পরিমাণটা এসেছিল, কিন্তু সেটা তো শর্ট প্রশ্ন দিতে পারে। তো এবার যদি প্রশ্ন হয় যে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো, এবং তাদের গুণ পরিমাণ নির্ণয় করো, এটা যদি এবার শর্ট প্রশ্নে গুণ পরিমাণ নির্ণয় করো, এবার শর্ট প্রশ্নে আসলো, শর্ট প্রশ্নে তো আসবে, এখান থেকে শর্ট প্রশ্ন আসলো, তাহলে তুমি কি করবে, শর্ট প্রশ্নের জন্য কি গুণ পরিমাণ তো আমাকে শিখে রাখতে লাগবে। তাহলে এই প্রশ্ন, এই বচনটারই আমি বলেছি সাদা হাতি আছে, এটার গুণ পরিমাণ লিখতে মনে করে এখানে গুণ লিখবে। এই বচনটা তো করলে, বচনটা তো কোনো হাতি হয় সাদা করলে, কিন্তু এটারই এবার হচ্ছে গুণ পরিমাণ লিখলে গুণের জায়গায় লিখবে, এটা কোন বচন, আই বচন। তাহলে আই বচন মানে গুণ কি, আই বচন হচ্ছে গুণ অনুযায়ী, বচন 2 প্রকার, একটা সদর্থক বচন, একটা নয়ার্থক বচন। তো সদর্থক বচন কি কি ছিল, এ আর আই, তাহলে আই বচনটা এখানে লিখবে সদর্থক বচন, সদর্থক। আর পরিমাণে পয়েন্ট কি করবে, পরিমাণে পয়েন্ট করবে হচ্ছে এটা কোন বচন বাড়লো, আই বচন। তাহলে পরিমাণে কি, আই বচনটা হচ্ছে বিশেষ বচন, কারণ পরিমাণ নিয়ে বচন কয় প্রকার, 2 প্রকার, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। তো বিশেষ বচন কোনগুলি, আই আর ও। তো যেহেতু এটা আই বচন বার হয়েছে, তাহলে পরিমাণের জায়গায় এটা হবে বিশেষ বচন। বুঝতে পারলাম, এই হলো গুণ পরিমাণের উত্তর এটা। তো এটা সম্পর্কে আমি আলাদা ভিডিও দিয়েছি, এক্সট্রা ক্লাসও করিয়েছি, মেন ক্লাসে করিয়ে, তবুও আমি আজকে ফিনিশিং দিয়ে দিলাম, ব্যাস এই অধ্যায় তোমাদের কমপ্লিট। এই বিষয়গুলো তোমাদেরকে জানতেই হবে। তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাস, মেন ক্লাস করো, তোমাদের কেউ আটকাতে পারবে না, কারণ আমার এগুলো সব কিছু আমি কমপ্লিট করে ডিটেলসে আলোচনা করেছি, প্রচুর ভিডিও আছে। প্রত্যেকটা অধ্যায় ধরে প্রত্যেকটা অধ্যায়ের এ বচন, শুধু এ বচন, ই বচন, আই বচন, ও বচন, প্রত্যেকের আলাদা বিশদ ভিডিও আছে। তো প্রত্যেকটা ক্লাস করো, কেউ আটকাতে পারবে না। তো প্লিজ তোমাদের বন্ধুরা এখনো যারা ক্লাস করো তাদেরকে শেয়ার করো, আর এই ক্লাসটা করো। আশা করি আর কোনো তোমাদের সমস্যা হওয়া উচিত নয়।